নতুন দেশ গড়ার শপথে দেশ জুড়ে মে দিবসের নানা আয়োজন। 2 মাস পর জাল ফেললেন জেলেরা, পদ্মা মেঘনায় নেই মাছ। এবং কোরবানির হাটে এবার 2 লাখেরও বেশি পশু আসবে কুষ্টিয়া থেকে। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাইমুল হক। জানিয়ে দিচ্ছিলাম আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবারে জানাবো বিস্তারিত। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে স্লোগান নিয়ে সারা দেশে শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, সংগঠন এবং রাজনৈতিক দল মহান মে দিবস পালন করছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের সকালে রাজশাহী নগরীতে বের হয় বিভাগীয় শ্রম দপ্তরের বর্ণাঢ্য র্যালি। শ্রম দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই শ্রম অধিদপ্তর এবং কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর যেটাই বলেন, আমাদের এই মন্ত্রণালয়ের কাজ হচ্ছে শ্রমিকদের সেবা করা, পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা, শ্রমিকদের বিভিন্ন কল্যাণমূলক ব্যবস্থা, শ্রমিকদের নিয়োগপত্র, ছুটি, রেকর্ড, রেজিস্টার, মজুরি, বিভিন্ন কিছু তারা যাতে পায়, সেজন্য আমরা কিন্তু বদ্ধপরিকর। খুলনায় জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর সিলেটের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। এছাড়া সকালে হোটেল শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক ইউনিয়ন, শ্রমিক দল, মহিলা শ্রমিক দল সহ বিভিন্ন সংগঠন নগরীতে শোভাযাত্রা ও মিছিল করে। সকালে নারায়ণগঞ্জ শ্রম অধিদপ্তরের আয়োজনে চাষারা শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়। এছাড়া ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় শ্রমিক জোট, গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, হুঁশিয়ারি শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক দল, উদীচী সহ বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক দল শোভাযাত্রা, আলোচনা সভা ও গণসংগীতের আয়োজন করে। ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ব্যানার, ফেস্টুন নিয়ে শ্রমজীবী মানুষেরা অংশ নেন। এ সময় শ্রমিকদের অধিকার আদায়ে নানা রকম স্লোগান দেন তারা। যশোর জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জামায়াত ইসলামের যশোর জেলা আমির অধ্যাপক গুলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী সহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। নীলফামারী প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। মে দিবসটি স্মরণে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, নাটোর, পিরোজপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, শেরপুর ও নওগাঁ সহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। সেখানে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যোগ দিচ্ছি মিন্টুর সঙ্গে। মিন্টু, জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। তাদের পক্ষ থেকে 12 দফা দাবি তুলে ধরা হয়েছে। সর্বশেষ কি তথ্য আপনি আমাদেরকে জানাবেন? মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশ হলেও ঢাকা মহানগর এবং এর আশেপাশের বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বলা যায় যে নয়াপল্টনের সমাবেশ হলেও এদিকে কাকরাইল, নাইনটেঙ্গেল মোড় ছাড়িয়ে গেছে এবং
ওদিকে নয়াপল্টন হয়ে ফকিরাপুলের দিকেও এই সমাবেশের লোকজন সেখানেও পর্যন্ত ছাড়িয়ে গেছে এবং সবাই স্লোগানে মুখরিত করে রেখেছেন সমাবেশের স্থল। আনুষ্ঠানিকভাবে বেলা 2টার সময় এই সমাবেশ সেটি শুরু হলেও সকাল থেকে কিন্তু সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং এরপরে শ্রমিক দলের নেতৃবৃন্দ প্রথমে বক্তব্য রাখেন এবং ধীরে ধীরে সিনিয়র নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন। তবে সবারই প্রত্যাশা আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসাবে কী ধরনের বক্তব্য রাখেন, কী ধরনের নির্দেশনা দেন সেটির উপর। এবং ইতিমধ্যে তিনি মহান মে দিবস উপলক্ষে গতকালকে তিনি বাণী দিয়েছেন। তবে বিএনপি 17 বছর যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রাম একটি নির্বাচনের জন্য সুষ্ঠু এবং গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের জন্য, সেই নির্বাচন এখন অনুষ্ঠিত হয়নি এবং নির্বাচনের জন্য বিএনপি দ্রুত নির্বাচনের জন্য দাবি জানিয়ে আসছে। রাজপথে থেকে এই ধরনের জনসমাবেশ এবং জমায়েত ঘটিয়ে বিএনপির জনসমর্থন, সেই সঙ্গে বিএনপির যে দাবি, সেই দাবিকে আবারও সামনে আনার যে চেষ্টা, সেটিও বলা যেতে পারে এই মহান মে দিবসের যে আজকের যে সমাবেশে। সব কিছু মিলিয়ে বলা যায় যে একেবারে মে দিবসের যে ভাবগাম্ভীর্য সেটি কিন্তু বজায় রয়েছে। ধন্যবাদ মিন্টু। দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু এবং সেখান থেকে জানাচ্ছিলেন সমাবেশের সর্বশেষ তথ্য। দেশের স্থিতিশীলতা ও দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে জবাবদিহিমূলক ও জনপ্রতিনিধিত্বশীল সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের কানাইখালীতে শ্রমিক দিবসের শোভাযাত্রার শেষে অনুষ্ঠিত সমাবেশে একথা বলেন তিনি। অধিকারের জন্য, এই ভোটের অধিকারের জন্য, এই গণতন্ত্রের জন্য আজকে এটা নিয়ে আবার নতুন ষড়যন্ত্র। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা, দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার, জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। নির্দিষ্ট কর্মঘণ্টা, নিয়োগপত্র, নির্ধারিত মজুরি কোনো কিছুই নেই মফস্বলে কর্মরত দূরপাল্লার পরিবহন শ্রমিকদের। শ্রম আইন বাস্তবায়ন না হওয়া এবং মালিক পক্ষের অতি মুনাফার লোভে ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত পরিবহন শ্রমিকরা। পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। পাবনা থেকে দক্ষিণবঙ্গের সাতক্ষীরাগামী পরিবহনের চালক মুকুল হোসেন ভোর 5টারও আগে গাড়ি নিয়ে আসেন বাস টার্মিনালে। সকাল 6:30টায় যাত্রী নিয়ে দীর্ঘ 6 ঘন্টা বিরতিহীন যাত্রায় পৌঁছান গন্তব্যে। আধা ঘন্টা বিরতির পর আবারও পাবনার পথে ফিরতি যাত্রা। প্রতিদিন কমপক্ষে 16 থেকে 17 ঘন্টা কাজ করেন মুকুল। তবে নেই তার স্থায়ী নিয়োগপত্র, নির্ধারিত বেতন ভাতাও। 30 বছরের অভিজ্ঞতা নিয়ে এই চালক আজও কাজ করছেন দিনমজুরি চুক্তিতে। গাড়ি বাই করে ভোর 5টায় এখানে গাড়ি লাগাই, 6:35 গাড়ি ছেড়ে দেয়। এখানে আছে নাস্তা পানি করে তারপরে 6:35 রওনা হয় গন্তব্য সারি। আমাদের সুবিধা অসুবিধা মহাজনরা দেখে না। কেবল মুকুল হোসেনই নয়, উত্তরবঙ্গের সকল পরিবহন শ্রমিকের চিত্রই যেন এক। শ্রম আইনে প্রাপ্তবয়স্ক কোনো শ্রমিককে 8 ঘন্টার বেশি কাজ না করানোর বাধ্যবাধকতা থাকলেও অধিকাংশ পরিবহন শ্রমিককেই কাজ করতে হয় কমপক্ষে 16 থেকে 18 ঘন্টা। দূরপাল্লার যাত্রায় একাধিক চালক থাকার বাধ্যবাধকতা থাকলেও 400 কিলোমিটারের বেশি দূরত্বেও একটানা গাড়ি চালাতে বাধ্য হন বাস ট্রাকের চালকরা। 17-18 ঘন্টা গাড়ি চালানোর পর আমাদের কিন্তু একটা রেস্টের প্রয়োজন। দেখেন যারা চাকরি করে তারাও কিন্তু 7-8 ঘন্টা ডিউটি করার পরে একটা রেস্ট আছে, আমাদের কিন্তু তা নাই। শ্রমিক দিবসে যে সমস্ত আশ্বাস নেতারা দিয়ে থাকে এগুলো শুধু মুখের ভাষাই আশ্বাস, বাস্তবতা নয়। শ্রমিক কল্যাণের নামে প্রতিদিন প্রতিটি টার্মিনাল থেকে চাঁদা উঠলেও তা কতটা শ্রমিকের কল্যাণে কাজে লাগে সে এক অমীমাংসিত প্রশ্ন। আমরা শুধু পরিবহন সেক্টরের কথা বলবো না, সমস্ত শিল্প সেক্টর, সার্ভিস সেক্টর, অন্য প্রতিষ্ঠানের সব শ্রমিকদেরকে আমরা ঐক্যবদ্ধ করব। এইখানে পরিবহন সংগঠন একটা নেতৃস্থানীয়, তারা যখন সমর্থন করবে একটা দাবির পক্ষে, সেটা দ্রুত বাস্তবায়ন করবে। টার্মিনালগুলোতে নেই বিশ্রাম, খাবার বা গোসলের তেমন কোনো ব্যবস্থা। বিশ্রামহীন অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘমেয়াদী কাজে রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকি, জানালেন চিকিৎসকরা। প্রত্যেকের আমি পেশা জিজ্ঞেস করি, অনেক সময় দেখা যায় যে একসময় সেই লোকটা ড্রাইভিং করতেন অথবা এখনো করেন, তারা স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এখন হার্ট ফেলিওর, এরকম সমস্যা নিয়ে আসে।
মে দিবস এলেই শ্রমিকের ন্যায্য অধিকার ও বৈষম্য দূর করার আলাপ ওঠে। বছর শেষে সেই আলাপের পরিণতি হচ্ছে হবের আশ্বাস পর্যন্তই। পরিবহন খাতে সামগ্রিক শৃঙ্খলা ফেরাতে শ্রম আইনের কার্যকর প্রয়োগ চান সংশ্লিষ্টরা। রেজি জয়, এটিএন নিউজ, পাবনা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ইট ভাটায় মাটি কাটা এবং ইট টানা সহ কষ্টকর সকল কাজ করেন নারী শ্রমিকরা। পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করলেও নানাভাবে বৈষম্যের শিকার তারা। পুরুষ শ্রমিকদের তুলনায় তারা পারিশ্রমিক পান অনেক কম। মেহেরপুর থেকে জুলফিকার আলী কানুন জানিয়েছেন ইট ভাটার নারী শ্রমিকদের সংগ্রাম এবং বঞ্চনার চিত্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাঠফাটা গরমে হাঁসফাঁস জীবন, কখনো প্রচণ্ড তাপদাহ, কখনো ঝড় বৃষ্টি। তবুও পরিবারের জন্য তাদের হাতে তুলে নিতে হয় কোদাল ও ডালি। সকাল থেকে বিকাল পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম। মেহেরপুরে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প ও ইট ভাটাগুলোতে কাজ করে অসংখ্য নারী শ্রমিক। গাংনী উপজেলার কসবা গ্রামের রেণুকা দাস, স্বামী পরিত্যক্তা রহিমা বিবি, বৃদ্ধা সামিরন্নেছা কাজ করেন ইটভাটা শ্রমিক হিসেবে। দিনে ৮ ঘন্টা কঠোর পরিশ্রম করে পান মাত্র ৩৫০ টাকা। অথচ একজন পুরুষ সহকর্মী একই কাজ করে পান ৫০০ থেকে ৬০০ টাকা। পারিশ্রমিকের এই বৈষম্য মেনেই পেটের তাগিদে কাজে না এসে তাদের উপায় নেই। ১৫ বছর আগে আমার বিয়ে হয়েছে, আমার 2টো বাচ্চা আছে। আমার স্বামী ফেলেছি চলে গেছে। এই ইট ভাটায় আমরা কর্ম করে খাই। আমরা ভাটারে কাজ করে খাই। আমরা ওভার করলে এটা 250 টাকা 100 টাকা একটু বেশি পাই, আমাদের 400 টাকা হাজারা হয়ে যায়। ভারতের কাজ আমাদের পারি, ধলা কাতলি সেইখান থেকে আমি এখানে কাজে আসি। 500 টাকা করে দেয় বিটা ছেলের মতন, আমরাও তো কাজ করে খাই। আমাদের যদি 500 টাকা দিত তা আমাদের একটু ভালো মতন ছেলেপিলি লেখাপড়া করতে পারতাম। মেহেরপুর জেলার ইটভাটার সংখ্যা প্রায় 108টি। এসব ইটভাটায় কাজ করেন 700 থেকে 800 নারী শ্রমিক। বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও কাজ করছেন কয়েক হাজার নারী শ্রমিক। নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মনে করছেন সচেতন মহল। 50 জন মহিলা বিভিন্ন রাস্তাতে তাদের কাজ করছে। এসব মহিলাদের অধিকাংশই বিধবা এবং স্বামী নিগৃহীতা। তাদের যে বেতনের বিষয়টি যেটি আসছে সেটি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে তারা যেন আরো ভালো মজুরি পায় এবং তাদের কর্মসংস্থান যেন আরো ভালো হয়। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। মেহেরপুরে দোকানের ছাদ ধসে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত। নারায়ণগঞ্জের ফতুল্লার ড্রেনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। বিরতির পরে আবারও আমন্ত্রণ দেশের খবরের আয়োজনে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এর অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন অনুসারে পূর্ণকালীন ভাইস চ্যান্সেলর নিয়োগের আগ পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলীকে রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন উপাচার্য তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরা। তবে আশাহত হতে হচ্ছে জেলেদেরকে। ব্যবসা মন্দার আশঙ্কা করছেন আড়ত মালিকরা। চাঁদপুরের পদ্মা মেঘনায় সারা রাত জাল ফেলে সকালে ঘাটে ফিরেছেন জেলেরা। জানিয়েছেন, প্রত্যাশিত ইলিশ ধরা পড়েনি। ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকেও খালি হাতেই ফিরতে হচ্ছে। জেলেরা জানান, অন্যান্য বছর 2 মাসের নিষেধাজ্ঞার পর প্রথম দিন থেকেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। এবার ব্যতিক্রম। মুন্সিগঞ্জ সীমানায় ইলিশের অভয়াশ্রম না থাকলেও প্রতি বছর পদ্মা ও মেঘনা নদী থেকে প্রায় 900 মেট্রিক টন ইলিশ পাওয়া যায়। জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়া ঠিক থাকলে গত বছরের চাইতে এবার আরও বেশি মাছ পাওয়া সম্ভব হবে। এদিকে নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাবার দিনই কাপ্তাই হ্রদে আগামী 31 জুলাই পর্যন্ত 3 মাসের জন্য মাছ ধরা নিষিদ্ধ হয়েছে।
দেশের খবরের পর্যায়ে নিচ্ছে আবারও একটি বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরের আয়োজনে। মেহেরপুরের গাংনীতে একটি দোকানের ছাদ ধসে ঘুমন্ত অবস্থায় আমজাদ হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। মারাত্মক আহত হয়েছেন তার স্ত্রী রহিমা খাতুন। স্থানীয়রা জানান, মধ্যরাতে গাংনী বাজারের পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেনের দোকানের ছাদ হঠাৎ করে ধসে পড়ে। এতে বারান্দায় শুয়ে থাকা ভিক্ষুক দম্পতি আমজাদ হোসেন এবং তার স্ত্রী রহিমা খাতুন গুরুতর আহত হন। প্রথমে তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আমজাদ হোসেনকে পাঠানো হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আজ সকালে মারা যান তিনি। নারায়ণগঞ্জের ফতুল্লায় পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার পশ্চিম শেহাচর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, সকালে মৃতদেহটি পয়ঃনিষ্কাশন ড্রেনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, এটি হত্যাকাণ্ড কিনা ময়নাতদন্তের পর বলা যাবে। নিহতের নাম এবং পরিচয় জানা যায়নি। এই ছিল দেশের খবরের আজকের আয়োজন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন। ধন্যবাদ।